ফাইনালি 2 বছর পর এনভিডিয়া তাদের নেক্সট জেনারেশন বা সেকেন্ড জেনারেশনের RTX কার্ড লঞ্চ করে দিয়েছে, যা এক কথায় অসাধারণ। আর এই কার্ডগুলো অসাধারণ হওয়ার পিছে কি কি কারণ এবং আসলে এই অসাধারণ কার্ডগুলোতে কি কি থাকছে আসুন আমরা জানবো এই ভিডিওতে। তো আপনি যদি ইন্টারেস্ট থাকেন এনভিডিয়া RTX কার্ডের উপর তো অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন। আমি বলতে পারবো আপনি এখান থেকে অনেক কিছু শিখবেন নতুন গ্রাফিক্স কার্ড টেকনোলজির উপর। আর এরকম অ্যামেজিং পিসি টেক কন্টেন্ট দেখার জন্য আপনাকে মেক শিওর করতে হবে যে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা, কারণ আগেই বলেছি 90% ভিউয়ার এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি। সো হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড স্টে টিউন। তো হয়তো আপনারা অনেকেই জানেন যে এনভিডিয়া তাদের 2 বছর পর পর প্রোডাক্ট লঞ্চ করে থাকে এবং নতুন আর্কিটেক্ট নিয়ে আসে, যা গতানুগতিকভাবে খুবই ভালো। তবে প্যাসকেল সিরিজের পরে 18 সালে নতুন করে নিয়ে আসে RTX কার্ড, যেখানে শুধুমাত্র পারফরমেন্স শেডার থাকে না, তার সাথে থাকে তারা যুক্ত করেছে টেনসর কোর এবং RT কোর, যা রে ট্রেসিং এবং DLSS বা ডিপ লার্নিং এর জন্য খুবই একটি কার্যকরী উপায়। আর তাছাড়া আগেই বলেছি তারা 2 বছর পর পর নতুন আর্কিটেক্ট বা নতুন কার্ড লঞ্চ করে দিয়ে থাকে। আর এই কারণে প্রায় 6 মাস থেকে এতটাই হাইপ এবং রিউমার চলে এসেছিল, যা অনেক এক্সাইটেড হওয়ার বিষয়, যা এবার পুরো দমে সবাই ভোগ করেছে। আর প্রায় 6 মাস থেকে এখন পর্যন্ত, মানে এর আগ পর্যন্ত অনেক নিউজ লিক রিউমার চলে এসেছিল, যা খুবই এক্সাইটিং ছিল। ইভেন প্রতি সপ্তাহে এই বিষয় নিয়ে আলোচনা করা হতো। আর অনেক ইউটিউবাররা অনেক কিছুই এক্সপেক্ট করেছিল, ইভেন আমিও করেছিলাম। আপনারা যারা আমার রেগুলার টেক নিউজ দেখে থাকেন তো আপনারা অবশ্যই এটা নিয়ে চিন্তিত নন। তবে যে সকল ইউটিউবার বা যারা নিউজ দিয়ে থাকে বা আমিও দিয়ে থাকি, তারা যে এক্সপেকটেশনটা ছিল তাদের উপর, অর্থাৎ এনভিডিয়ার উপর, কি বলবো, এক্সপেকটেশনের থেকেও বেশি অনেক কিছু দিয়ে দিয়েছে এনভিডিয়া। অসাধারণ, মাইন্ড ব্লোয়িং। গতকালকে যখন তাদের ইভেন্ট হলো সিইওর কিচেন রুম থেকে, তো তখন যে বিষয়গুলো প্রেজেন্ট করলো তাতে আমার মনে হচ্ছিল প্রথমে যে আমি ঘুমের মধ্যে আছি, স্বপ্ন দেখতেছি, এরকম কেউ আবার দেয় নাকি, মানে এরকমটাই ফিল হয়েছিল। অর্থাৎ আপনি খেতে গিয়েছেন ডিম খিচুড়ি, তো সেখানে আপনাকে অফার করা হচ্ছে কাচ্চি বিরিয়ানি। অথবা আপনি শাওমির কোনো বাজেট ফোন কিনতে গেছেন, তারা আপনাকে খুশি হয়ে দিয়ে দিয়েছে একটা iPhone 11 Pro Max এবং বলছে যে নিয়ে নিন, আমাদের কাছে অনেক আছে। মানে ব্যাপারটা এরকমই। কেউই, কোনো ইউটিউবার বা কোনো টেক ইনথুসিয়াস্ট, অনেকেই এটা আশা করেনি। বাট অনেক লিকার এবং ইউটিউবার যারা আগে থেকেই বিষয়গুলো একটু হলেও জানতো, তারা তো প্রকাশ করেনি। খুবই ভালো বিষয়। আর এই কারণে এনভিডিয়াকে আমি এতটাই ভালোবাসি। তো এখন আসি অ্যাম্পিয়ার জিপিইউতে। তো এর আগে থেকে আপনাদেরকে বলে আসছিলাম যে এটা 8 ন্যানোমিটারের স্যামসাং ইউভি নোডে হবে, এটা কাস্টম আর্কিটেক্ট এনভিডিয়ার। তারপর শুধুমাত্র কালকের ভিডিওতে আমি ভুল করে মেনশন করে দিয়েছিলাম যে এটি স্যামসাং এর নোডে নাও হতে পারে। কেন বলেছিলাম নিজেও জানি না, বাট প্রায় সকল ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে এটা স্যামসাং এর 8 ন্যানোমিটার ইউভি নোডে হবে, যা আগের বারে TSMC ফিনফেট বা 12 ন্যানোমিটার যে প্রসেস নোডটি ছিল তার চেয়ে অনেক এফিসিয়েন্ট। আর এখানে আমি অনেকেই দেখেছি যারা এফিসিয়েন্ট মনে করে যে এর পাওয়ার খুবই কম নিবে। আসলে এরকম কিছু না, যে পাওয়ারটি নিবে তার চেয়ে ভালো পারফরমেন্স এবং বেস্ট সেভিংটা আপনাকে দেওয়াই হচ্ছে এফিসিয়েন্সি। তো এবারের কার্ডে অনেকটাই থাকছে। তবে যে এইবারের নতুন অ্যাম্পিয়ারের কার্ড এসেছে, তো সেটা এরকম কিছু না। তাদের AI এবং মেশিন লার্নিং এর জন্য যে এর আগে DGX A100 নিয়ে এসেছিল, সেখানে আমরা দেখতে পাই। তবে এটা শুধুমাত্র কনজিউমার এবং সকল প্রকার গেমার ক্রিয়েটরদের জন্য তৈরি। তো তারা 3টি কার্ড রিভিল করে দিয়েছে আমাদের সামনে। একটি হচ্ছে RTX 3070, একটি হচ্ছে 3080, আর একটি হচ্ছে 3090। তো স্পেশালি যদি পারফরমেন্সের দিকে দেখি, তো সেক্ষেত্রে সকল দিক থেকেই এরা পারফরমেন্সে অনেকটাই জাম্প করে গিয়েছে। যদি প্রথমে শেডার পারফরমেন্সের দিকে দেখি, তো সেক্ষেত্রে অনেকটাই ইমপ্রুভ করেছে, প্রায় 2.7 টাইম ফাস্টার আগের তুলনায়। অর্থাৎ অনলি যে কুডা কোর বা ইমেজ রেস্টারাইজিং এর বা শেডিং এর জন্য যে কোর পারফরমেন্স থাকতো, তার চেয়ে 2.7 টাইম ফাস্টার। অর্থাৎ আপনি যে কোনো ধরনের গেমিং বাটার স্মুথ তো পাবেনই আলট্রা সেটিংসে। মানে গেমিং পারফরমেন্স নিয়ে বিন্দু মাত্র সন্দেহ থাকার প্রশ্ন নেই। তো যদি RT কোরের দিকে দেখা যায়, সেটিও খুব ভালো ইমপ্রুভ করেছে, 1.7 টাইম ফাস্টার, যার পিক পারফরমেন্স 58 RT ট্রাফলপ, যা আগের বারের তুলনায় প্রায় ডাবল। আর শুধু তাই না, এখন চলছে AI এর যুগ, তো সেক্ষেত্রে তারা পিছিয়ে থাকবে কেন? তারা আগের বারের চেয়ে 2.7 টাইম ইনক্রিজ হয়েছে
89 টেন্সর টেরাফ্লপ থেকে 238 টেন্সর ফ্লপ, যার পারফরমেন্স প্রায় 3 গুণের কাছাকাছি। তবে আপনারা হয়তো বলছেন যে এই টেন্সর বা আরটি এগুলো কেন বলা হচ্ছে, এগুলোর আসলেই দরকার আছে কিনা সেটি জানতে হলে আমার একটা আগে ভিডিও করা আছে, এটি আপনারা দেখে আসতে পারেন। যখন আপনি গেমিং করে থাকবেন আরটিএক্স অন করে, অর্থাৎ রিয়েল টাইম রে ট্রেসিং বা যে শ্যাডো, হাইলাইট, লুমিনেন্স এগুলোর যে রিফ্লেকশন যা সবকিছুই দেখতে পারেন রিয়েল টাইমে, তার জন্য আরটি কোরের সমর্থন লাগে। আর ডিপ লার্নিং বা গেমের যে ওভারঅল টেকনিক্যাল বিষয়গুলো থাকে, বিশেষ করে যেগুলো কমপ্লেক্স, সেগুলোকে হ্যান্ডেল করে ডিএলএসএস। আর এই তিনটির কম্বিনেশনে যে কোনো পারফরমেন্স আপনার হয়ে ওঠে স্মুথ। অর্থাৎ যদি আমরা শুধুমাত্র কুডা কোর বা শেডার ম্যাশ যে সেকশনটি থাকে সেটি গেমিং করার জন্য পারফেক্ট, বা আপনার যে মিলি সেকেন্ড গেমিং করে থাকেন কম্পিটিটিভ গেমে, সেক্ষেত্রে ফ্রেম চেঞ্জিং হয়ে থাকে 51 থেকে 56 মিলি সেকেন্ডে, কারণ একটা গেমে ভীষণ কমপ্লেক্স থাকে। তো সেখানে যদি হেল্প করতে আসে আরটি কোর, এটা ডেডিকেটেড করা আছে এক সাইডে, যেটা আপনারা ফুল আইওডাই দেখতেই পারছেন, সেপারেট করা আছে সবগুলো। তো সেক্ষেত্রে তার শক্তিকে কম্বাইন করতে চলে আসে আরটি কোর, সেক্ষেত্রে 20 থেকে 25-30 মিলি সেকেন্ড পর্যন্ত আপকামিং ফ্রেমের জন্য রেডি হয়ে যায়। তো এখানে অনেকটা ডিফারেন্স দেখতে পারলেন। অ্যান্ড শেষে যদি আরেকটি কোর অ্যাড করা যায় সেটি হচ্ছে টেন্সর কোর। আর এই তিনটির কম্বিনেশনে পারফরমেন্স বা স্কোর দ্বারা যা একজন কম্পিটিটিভ গেমারদের জন্য বা যারা স্পোর্টের কথা চিন্তা করেন তাদের জন্য তো এটা একটা খুবই ভালো বিষয়। অর্থাৎ একটা জিপিইউ ডাই থেকে 3 ধরনের কাজ সম্ভব। আর এই কারণে যে বেসিক কিছু বিষয় সেগুলো আরো অনেক ভালো হয়ে যায়। যেমন আপনি যদি স্ট্রিমিং করে থাকেন বা স্ট্রিমার হয়ে থাকেন, তো আপনারা এর আগেই জেনে গেছেন যে এনভিএনএ এনকোডার যে এনভিডিআর সেটা কতটা অপটিমাইজ ওবিএস এর সাথে। আর আপনারা হয়তো এটা না জেনে থাকবেন অনেকেই যারা স্ট্রিমিং করে থাকেন, তাদের সিপিইউতে এবং জিপিইউতে কতখানি লোড পড়ে, তো সেটি নিয়ে এবার আর বেশি চিন্তা করতে হচ্ছে না। আর তাছাড়া এনভিডিয়া আরো একটা জিনিস এখানে ইনক্লুড করেছে, সেটি হচ্ছে এনভিডিয়া ব্রডকাস্ট, যার মাধ্যমে আপনারা অনেক সুবিধা পেতে পারেন। যেমন যদি নয়েজ কোনো হয় আপনি স্ট্রিমিং করার সময় সেটা যদি রিডিউস করে দেন, তো ব্যাকগ্রাউন্ড নয়েজ আর কোনো কাজ করবে না, যেমনটা আমি বলেছিলাম আরটিএক্স ভয়েসের ব্যাপারে। শুধু তাই না, এখানে আরো একটা জিনিস ইনক্লুডেড এর মধ্যেই, সেটি হচ্ছে আপনার ওয়েবক্যামের ব্যাকগ্রাউন্ড ইফেক্ট। আপনাকে কিচ্ছু করতে হবে না, আপনার গ্রিন স্ক্রিনেরও প্রয়োজন নেই, শুধুমাত্র আপনি থাকবেন। এবং এই ফিচারটি এনেবল করে দিতে পারলেই আপনি ফুললি কাস্টমাইজ করতে পারেন গেমিং বা স্ট্রিমিং এর সময়। অর্থাৎ যে কোনো ধরনের স্ট্রিমিং ফিচার এখানে পেয়ে যাবেন। এই বিষয় নিয়ে কোনো আরেক ভিডিওতে কথা হবে। তো তারপরের যে ফিচারটি হচ্ছে সেটি হচ্ছে ম্যাচ সিনেমা, অর্থাৎ শুধুমাত্র এই কার্ডের গ্রাফিক্যাল পাওয়ার ইউজ করে আপনি যে কোনো ইঞ্জিনের থ্রু আপনি সিনেম্যাটিক দৃশ্য ধারণ করতে পারবেন। বা যারা গেম ডেভেলপাররা আছে তাদের জন্য আরো এক ধাপ এগিয়ে গেল, তাদের কাছে অলরেডি এই সব ফ্যাসিলিটি আছে। তবে যারা নতুন করে বিগিনার বা বিশেষ করে যেগুলো বা যারা শুধুমাত্র কম্পিউটার গ্রাফিক্স ইঞ্জিন ইউজ করে সিনেমা বানাতে চান, তো তাদের জন্য পারফেক্ট অপশন হতেই পারে এটা। হয়তোবা আপনাদের স্ক্রিনে বিষয়টি চলে আসবে, আমি এটা সম্পর্কেও বেশি কিছু বলবো না, কারণ আমাদের মেইন প্রায়োরিটি সিনেমা তৈরি, গেম তৈরি বা ভিজুয়াল এফেক্ট তৈরি করা নয়। তবু এটা তুলে ধরা হলো। আর হ্যাঁ, এখানে আরেকটা কথা মেনশন করি, এটা অনেক 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 অ্যাপ্লিকেশনের বা সফটওয়্যারের সাথে কম্পিটেবল। অর্থাৎ আপনি যে কোনো আপনি অ্যাডোবি ফটোশপ বলুন, মায়া বলুন, ব্লেন্ডার বলুন, যেটাই বলুন না কেন সবগুলোর সাথে কম্পিটেবল হবে। তবে ক্রিয়েটারদের জন্য এটা একটা বিশাল ব্যাপার। তবে এখানে আরো কিছু বিষয় আমি ইনক্লুড করতে চাই সংক্ষেপে, যেমন ফেস অ্যানিমেশন বা মেশিন লার্নিং থেকে যে এনিমি ক্যারেক্টারের মুভমেন্ট, অর্থাৎ আপনি কথা বললেন তার সাথে সাথে এবং সেম পজিশনেই অ্যানিমেটেড এনিমির কথা বলার ভাব ভঙ্গিমা আপনার মতোই হবে। তাছাড়াও ফিজিক্স, এনিমি ক্যারেক্টার, স্পেশাল কমপ্লেক্স ইফেক্ট সবকিছুই পেয়ে যাচ্ছেন এখানে, কারণ সবকিছুই বলাটা এখানে পসিবল না। আপনারা যদি এক্সট্রা বিষয়গুলো সম্পর্কে জানতে চান তো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে আমাকে পরবর্তী ভিডিওতে বলতে পারেন। তবে এখন যে মেইন যে বিষয়গুলো না আসলে অনেকটাই কমপ্লিকেটেড করে ফেলছি ভিডিওটা। তো এখানে আরেকটা ফিচার হচ্ছে যে গেম লোডিং টাইম। আর এটার জন্য এনভিডিয়া মাইক্রোসফটের সাথে কোলাবোরেশন করে নিয়ে এসেছে যে তাদের হার্ড ড্রাইভ বা জেন 4 এসএসডি, ইভেন জেন 4 এসএসডি তে ভালো মানের ব্যান্ডউইথ প্রদান করছে। তবে জেন 4 এসএসডি তে সুবিধাও আছে, তবে যেহেতু এখানে কোলাবোরেশন করেছে অবশ্যই ভালো কিছু পাওয়ার দরকার। তো সেক্ষেত্রে তারা ডাইরেক্টলি ডাটাকে ডিকম্প্রেস করে গেম লোড করে দিবে, অর্থাৎ খুব কম সময়ে গেম লোড এবং আদার্স যে অ্যাপ্লিকেশনগুলো আছে সেগুলো খুব তাড়াতাড়ি লোড হয়ে যাবে। এটা একটা ভালো বিষয়। আর তাছাড়াও এনভিডিয়া আরো একটা জিনিস ডেমনস্ট্রেশন করেছে, সেটি হচ্ছে একটা মার্বেলের ভিডিও যা ফুললি রে ট্রেসড, যা আগের বারের তুলনায় পুরাই মাখন একটা বিষয়। যদি আগের বারের রেন্ডারের দিকে দেখি তো সেক্ষেত্রে 720p তে 25 fps এ হতো, নো ডেপথ অফ ফিল্ড। আর এবার RTX 3000 সিরিজে 1440p তে 30 fps,
অন 30 এরিয়া লাইটস, ওয়াও। তো এই তো গেল কিছু বেসিক বিষয়। এখন আসি স্পেসিফিকেশনে। আর স্পেসিফিকেশন এবার এতটাই ভালো করেছে যা বলার মতো না। আসলে আপনাদেরকে কি বলবো, আমরা এবার আশা করেছিলাম যে টপ এন্ড কার্ড হবে, অর্থাৎ 3090, সেটিতে 52-5300 কুডা কোর হতে পারে, এরকমটাই এক্সপেক্ট করেছিলাম। আর যেগুলো 3080 বা 3070 হবে সেগুলো প্রায় RTX 2000 সিরিজের মতোই হতো, বাট ইটস কমপ্লিটলি ডিফারেন্ট। ডাবলেরও বেশি কুডা করে এখানে আমরা দেখতেই পারছি। যদি আগের বারের RTX 2080 Ti এর দিকেও দেখি বা টাইটান RTX এর দিকেও দেখি, তার চেয়েও অনেক বেশি সংখ্যক কুডা কোর নিয়ে RTX 3070 আছে, যেখানে 5888 কুডা কোর দেখতে পারছি। অপরদিকে যদি RTX 3080 এর দিকে দেখি 8704 কুডা কোর নিয়ে, এবং যে টপ এন্ড ভেরিয়েন্টটি আছে 3090, সেটি হোয়াট দ্য হ্যাক্স 10496 কুডা কোর, ইনসেন মার্কের কুডা কোর। আপনারা চিন্তা করুন, যারা লিকার আছে বা যারা লিক করেছিল বা আমরা অনেকাংশেই গেস করেছিলাম যে এটার কুডা কোর হতে পারে 5500 থেকে 5800, সর্বোচ্চ 7000 টপ এন্ড কার্ডে। আপনি চিন্তা করুন, আগের বারের টপ এন্ড কার্ড RTX 2080 Ti 4352 কুডা কোর, আর এটি 10496 কুডা কোর, ওয়াও। তবে ক্লক নিয়েও কোনো সমস্যা নেই, অর্থাৎ বুস্ট ক্লক অনেকটাই মোটামুটি ভালো। 1700 মেগাহার্টজ থেকে 1730 মেগাহার্টজ পেয়ে যাবেন সকল প্রকার ফাউন্ডার কার্ডে। যদিও বাংলাদেশে আসবে না বলাটা ঠিক না, তবে অদার যে থার্ড পার্টি ভেন্ডররা আছে তারা যে কোনো কিছুই করতে পারে। তো এই বিষয় নিয়ে কথা বলবো না। তো তারপরের যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে সেকেন্ড স্পেসিফিকেশন, বা যেটাকে স্পেসিফিকেশনের সেকেন্ড পজিশনে রাখা যায়, সেটি হচ্ছে VRAM। তো সবগুলোতেই তারা মাইক্রনের G6 এবং G6X মেমোরি ব্যবহার করা হয়েছে, অর্থাৎ RTX 3070-তে 8GB GDDR6, যেটা আগের বারের তুলনায় কাছাকাছি। তবে এখানে কিছু বিষয় আছে, সেটা আপনাদেরকে পরে বলছি। তারপরে যদি 3080-র দিকে দেখা যায়, তো সেটি আমাকে সবচেয়ে বেশি ইমপ্রেস করেছে, কারণ কম প্রাইসে এবং আগের বারের 8GB থেকে 10GB-তে চলে এসেছে, এবং GDDR6X এর সাথে উইথ 320 বিট মেমোরি বাস। ব্যান্ডউইথের কথা বলে আর লজ্জা দিলাম না। আর যদি 3090-র দিকে দেখা যায়, তো সেক্ষেত্রে 24GB GDDR6 384 বিট মেমোরি বাসের সাথে, যার ব্যান্ডউইথ ওহো ইনসেইন, বলা যায় প্রায় TBS ব্যান্ডউইথের কাছাকাছি। তবে মেমোরিতে এখানে যেটা চেঞ্জ এনেছে সেটি হচ্ছে তাদের নিউ মেমোরি সিগন্যাল টেকনিক, যা আগের বারের তুলনায় 2 গুণ বেশি ব্যান্ডউইথ অফার করে উইথ 250 মিলিভোল্ট নিয়ে। অর্থাৎ আগের বারের যে 2 সাইকেলে যেরকম ভ্যালু নিত, তার চেয়ে ডাবল হয়ে যাবে, অর্থাৎ 4 সাইকেল ভ্যালু নিয়ে কাজ করবে, যেটাকে তারা বলছে PAM4 গ্রেট থিং। আর তাছাড়াও যদি আমরা বেসিক যে ফিচারগুলো দেখি, তো সেক্ষেত্রে তারা ডিসপ্লে পোর্ট অফার করছে 1.4A, তাছাড়াও HDMI 2.1, PCI Express Gen 4, 8K গেমিং, API DLSS সবকিছু এখানে পেয়ে যাচ্ছেন। তবে এখানে একটা বিষয় যেটিকে অনেকেই হাস্যকর করে তুলে ধরেছে, কারণ এর পাওয়ার কনজাম্পশন এটা অনেক বেশি, আসলে অনেক বেশি। তবে এটি হওয়ারও কথা, কারণ আপনারা হয়তো জানেন যে এর পাওয়ার অনেক বেশি, অনেক পাওয়ারফুল কাজ করতে সক্ষম। তো সেক্ষেত্রে অবশ্যই পাওয়ার ডেলিভার করতেই হবে। সেক্ষেত্রে তারা ক্লেম করছে যে সর্বোচ্চ 350 ওয়াট পর্যন্ত পাওয়ার কনজাম্পশন হয়ে থাকবে বড় কার্ডের, এবং 3080-র ক্ষেত্রে 320। সবচেয়ে যে বিষয়টি আমাকে ভালো লেগেছে সেটি হচ্ছে 3070, তার পাওয়ার কনজাম্পশন অনেকটাই বলা যায় কম, মাত্র 220 ওয়াট। হ্যাঁ, অবশ্যই উপরে যাবে, বাট এখানে একটা কথা চিন্তা করুন, RTX 2080 Ti এর পারফরমেন্স মনে করুন অনলি 220 ওয়াট। কস্ট পাওয়ার ওয়াটের দিকে যদি দেখা যায়, তো সেটি আমি বলবো ঠিকঠাক আছে। তবে আপনারা যারা নর্মাল পাওয়ার সাপ্লাই কেনার কথা চিন্তা করছিলেন এই কার্ডের জন্য, তো আপনারা চিন্তা মাথা থেকে ছেড়ে ফেলুন, কারণ সর্বোচ্চ যে কার্ডটি আছে সেটিতে মিনিমাম রিকোয়ারমেন্ট ওয়াটেজ হলো 750 ওয়াট। চিন্তা করা যায় 750 ওয়াট সিঙ্গেল কার্ডের রিকমেন্ডেড PSU। আর তাছাড়াও কিছু স্পেসিফিকেশন আমি মিস করে গেছি, আপনারা পড়ে নিতে পারেন। তবে যদি ডিজাইনের দিকে দেখা যায়, এটা অনেকটাই ইউনিক লেগেছে আমাকে যে কোনো আগের কার্ডের তুলনায়। আর এর PCBটা করেছে অনেকটাই ছোট, যার ফলে দুই সাইডেই ফ্যান এমন ভাবে ইনক্লুড করেছে যা আসলেই মানতে হবে গ্রেট ইঞ্জিনিয়ারিং। শুধু যে তারা সাইজ বড় করেছে এবং লুক যে চেঞ্জ করেছে তাও কিন্তু না, তার এয়ার ফ্লো এবং ফ্যান ডিজাইন যা এমন ভাবে করেছে, খুব কুলিং তো করবেই, তার সাথে খুব নয়েজ রিডাকশন এর কাজ করেও থাকবে। আর কেসের ভিতরে যেভাবে এয়ার ইনটেক করবে এবং এক্সস্ট করবে সেটিও খুব ভালো। আর এটিকে তারা বলছে হারমোনিয়াসলি, বা অর্থাৎ এম্পিয়ার যে কার্ডগুলোতে থার্মাল আর্কিটেকচার আছে, আর এটা একটা ফ্লো থ্রু ডিজাইন যা কার্ডের এবং কার্ডের উপর দিয়ে এক্সস্ট হবে হট এয়ার। অর্থাৎ যেই সব কেসে এয়ার ফ্লো খুব ভালো, সেখানে ভালো পারফরমেন্স করবে এই থার্মাল ডিজাইনটি। তো এখন আসি
রিয়েল ওয়ার্ল্ড পারফরমেন্সে। আসলে এর আগে যদি ভিডিও না দেখে থাকেন বা এর ইভেন্ট না দেখে থাকেন, অবশ্যই আপনি একটা জিনিস শুনে বা দেখে অবাক হবেন যে কার্ডগুলোর পারফরমেন্স দেখে। তো আপনি যদি RTX 3070 দিকে দেখেন তো আপনারা কি গেস করছেন কত পারফরমেন্স করতে পারবে? ইয়েস, এটা ফাস্টার দেন RTX 2080 Ti। ইয়েস মাই ফ্রেন্ড, 2080 Ti এর চেয়ে ফাস্টার। আর প্রাইস আগের মতো $499, যা বাংলাদেশে 50 থেকে 60,000 টাকার মধ্যেই পেয়ে যাবেন। অর্থাৎ RTX 2080 Ti থেকেও ভালো কার্ড আপনি পাচ্ছেন 50,000 টাকায়। $1200 থেকে $1,500 কার্ড মাত্র $500। অ্যান্ড সেকেন্ড, RTX 3080 কিরকম পারফরমেন্স করতে পারে? ইয়েস, এটাও কিছুদিন আগের RTX 2080 সুপারের তুলনায় 2 গুণ বেশি পারফরমেন্স করছে, 2 গুণ। আর প্রাইস $699। অর্থাৎ আগের বারের RTX 2080 এর তুলনায় 2 গুণ পারফরমেন্স পাচ্ছেন এবং RTX 2080 Ti এর তুলনায় অনেক বেশি। অ্যান্ড যদি 3090 এর কথা বলে তো সেটা আর বলবো না, কারণ RTX 3090 পারফরমেন্স করবে RTX 2080 Ti এর ডাবলেরও বেশি। তবে এটার যে প্রাইসিং এটা অনেকটাই বেশি আগের বারের তুলনায়। এর প্রাইস হচ্ছে $1,500। তবে যদি আগের বারের টাইটান RTX এর দিকে দেখা যায় তো সেক্ষেত্রে অনেক কম প্রাইসে এটি পেয়ে যাচ্ছেন, $1,000 লেসে। আর এটি প্রায় গতবারের RTX টাইটানের তুলনায় 2 গুণ ফাস্টার এবং লেস $1,000। তো আপনাকে পিক পারফরমেন্সে কোনো প্রকার সন্দেহ, ডাউট, প্রবলেম যেটাই আপনি বলুন এখানে থাকার কোনো প্রশ্ন নেই। আর আপনি যদি কিনতে পারেন, যদিও ফার্মওয়্যার কার্ড আমরা পাবো না, তবে যদি আপনারা থার্ড পার্টি ভেন্ডরের কাছ থেকে অবশ্যই আপনারা কিনবেন। এটি যদি আপনারা কিনে থাকেন আপনারা যে কোনো কার্ড চোখ বুঝে কিনতে পারেন, এত বড় স্ট্রং রিকমেন্ড করতে পারি আপনাদেরকে। কারণ এই কার্ডগুলো যে প্রাইসের মধ্যে আছে সেটা টোটালি ওয়ার্থ ইট। অর্থাৎ আপনি ভ্যালু ফর মানি কার্ড নেবেন না, আপনাকে নিতেই হবে উইথ বেস্ট পসিবল কার্ডের সাথে। অর্থাৎ এটা হাইলি অ্যান্ড স্ট্রংলি রিকমেন্ডেড কার্ড হতে চলেছে এইগুলো। আর শুধু তাই নাই, এর যে লোয়ার ভ্যারিয়েন্টগুলো আসবে অর্থাৎ RTX 3060 অথবা GTX সিরিজের অ্যাম্পিয়ার বেস কার্ড আসতে পারে, যা মাইন্ড ব্লোয়িং এবং অসাধারণ কার্ড হবে এবং কম প্রাইসে। তো সেগুলোর অপেক্ষাই এখন। আর এগুলোর সেল শুরু হবে, যেটা 3080 সেটা 17 সেপ্টেম্বর থেকে, আর 3070 সেল শুরু হবে অক্টোবর থেকে। বিশেষ করে RTX 3070 এবং 3080 যে প্রাইসে এবং স্পেসিফিকেশনে লঞ্চ হয়েছে সেটি আমাকে অনেক ইমপ্রেস করেছে। ভেরি গুড জব এনভিডিয়া। আবারও বলছি, পারফরমেন্স নিয়ে কোনো প্রকার ইস্যু থাকার কোনো কথাই নেই, কারণ এটি 8K তে 60 FPS এ গেমিং করাতে সক্ষম। 8K। আই হোপ যে ভিডিওটি আপনাকে ভালো লেগেছে, আর যদি ভালো লেগেই থাকে তো অবশ্যই একটা লাইক দিতে হবে। আর এখনো যদি কিছু সাজেশন বা কিছু বলার থাকে কমেন্টে সেটা জানিয়ে দিতে পারেন। আর হ্যাঁ, এখনো সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এ পর্যন্তই, বাই বাই।